হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি এসেছি তোমাদের সামনে ক্লাস 10-এর বহুরূপী গল্পটা নিয়ে ক্লাস করবার জন্য। বহুরূপী গল্পটার লেখক হলেন সুবোধ ঘোষ, যার জন্ম 1910 খ্রিস্টাব্দে বিহারের হাজারিবাগে। সুবোধ ঘোষ বাংলা সাহিত্যে আবির্ভূত হন 1940 খ্রিস্টাব্দে এবং 1940 থেকে 1980 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি তার লেখালেখি চালিয়ে যান। সালটার দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পাবো 1940 মানে ভারতের বুকে যে একটা অস্থির রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি তার সাহিত্য বা ছোট গল্পগুলো রচনা করলেন। বলা যেতে পারে সাহিত্যে সুবোধ ঘোষ একজন বিশিষ্ট ছোট গল্পকার হিসাবেই কিন্তু বেশি পরিচিত। আমি যেটা বলছিলাম যে 1940 খ্রিস্টাব্দে তার সাহিত্যে প্রাঙ্গণে আসা এবং সেই যে বাতাবরণ, যে রাজনৈতিক বাতাবরণ বাংলার বুকে যে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থির পরিস্থিতিতেই কিন্তু তিনি তার লেখনী ধরেছিলেন এবং বলা বাহুল্য তার লেখার বিষয়বস্তুও ছিল কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপট। তাকে ঘিরে হয়তো কোথাও কোথাও তার কোথাও কোথাও আমরা দেখেছি সেখানে রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সাথে যুক্ত হয়েছে কোথাও প্রেম, কোথাও সামাজিক সমস্যা, এরকম। কিন্তু আসলে কিন্তু তার বেশিরভাগই রচনা ছিল এই রাজনৈতিক প্রেক্ষাপটের ভূমিকায়। আমি যে কথাটা বললাম যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে আমরা জানি যে ভারত ছাড়ো আন্দোলন এবং 1943 খ্রিস্টাব্দে বাংলার বুকে যে মর্মান্তিক যে মহামারী হয়েছিল এবং তার পরবর্তী সময়, অর্থাৎ আমরা যেহেতু 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, এই সময়ের মধ্যে যে অস্থিরতা, সমাজের বুকে যে অস্থিরতা, সেই অস্থিরতারই প্রেক্ষাপটে মানুষের জীবনের যে মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী উঠে আসলো তার ছোট গল্পগুলোর মধ্যে। এ ব্যাপারে আমরা বলতে পারি তার ফসিল, অযান্ত্রিক, গোত্রান্তর বিশেষ উল্লেখযোগ্য তার ছোট গল্প। যে গল্পগুলো সাহিত্যিককে পাঠকের সাথে অনেক বেশিভাবে পরিচিত করেছিল। এছাড়াও ছিল তার কালো গুরু, শিবালয়, এই সবই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত হয়েছিল। রাজনৈতিক প্রেক্ষাপট মানে মানে ওই প্রেক্ষাপটে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, মানুষ কিভাবে তার জীবনকে অতিবাহিত করছিল, কত কষ্টের মধ্যে দিয়ে, কত যন্ত্রণার মধ্যে দিয়ে, এই সবগুলোই কিন্তু তার লেখার মধ্যে দিয়ে উঠে এসেছে। জীবনের জটিলতা এবং রহস্যময়তার মোড়কে মনুষ্য জীবনের প্রেম কথাও কিন্তু এই অস্থির পরিস্থিতিতে কবি লেখকের লেখনের মধ্যে দিয়ে কিন্তু উঠে এসেছে। তার মধ্যে আমরা বলতে পারি ঠগিরি, বারবধূ, যৌতুকগৃহ ইত্যাদি নাম কিন্তু করতে পারি। এখানে মানুষের লেখক দেখিয়েছেন যে মানুষের জীবনে প্রেম এসছে, কিন্তু প্রেমের সাথে সাথে মানুষের জীবনের জটিলতা, রহস্যময়তা, এই সব কিছু প্রেমকে বারবার কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে। তাছাড়াও তার বেশ কিছু উপন্যাস আমরা পাই, যেমন ত্রিজামা, শ্রেয়সী, গঙ্গোত্রী। এই উপন্যাসগুলো বলা বাহুল্য রাজনৈতিক যে বাতাবরণ, যে পরিস্থিতি, তাহার উপর ভিত্তি করে কিন্তু লেখা হয়েছে। আজকে আমরা যে সুবোধ ঘোষের যে ছোট গল্পটা পড়ব, অর্থাৎ বহুরূপী যে গল্পটা পড়ব, এটা সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্প সংগ্রহ গ্রন্থের তৃতীয়
খণ্ডে এই গল্পটা সংকলিত হয়েছে। বহুরূপী গল্পটা আমরা দেখব যে সামাজিক অবস্থানে যারা, অর্থাৎ সামাজিক দিক থেকে যারা বঞ্চিত, অবহেলিত, দারিদ্র সীমার নিচে যাদের বসবাস, যাদের জীবন অতি কায় ক্লেশে অতিবাহিত হচ্ছে, সেই মানুষগুলোর জীবনদের দুঃখ, বেদনা, যন্ত্রণা, লড়াই, এই সবগুলোই কিন্তু তার ছোট গল্পের মধ্যে ফুটে উঠেছে। বহুরূপী গল্পেও আমরা এরকমই একটা চরিত্র পাবো, যে কিনা যার নাম হলো হরিদা। হরিদাও সমাজের সেই অবহেলিত বঞ্চিত মানুষ, যে প্রতিনিয়ত অনাহারে দিন কাটায়, পেশা হিসাবে সে বহুরূপ ধারণ করাটাকে গ্রহণ করে নিয়েছে। আসলে সেই সময়, আমরা যে সময় এই গল্পটা লেখক লিখেছেন, সেই সময় গ্রাম বাংলায় একটা পেশা ছিল, যেটা হলো বহুরূপ ধারণ করত যারা, অর্থাৎ বিভিন্ন ভাবে যারা নানান রকম ভাবে সাজগোজ করে, কখনো বহুরূপী গল্পে আমরা পাবো এরকমই একটা চরিত্র, অর্থাৎ হরিদা। যে হরিদা সমাজ জীবনে একদম বলা যেতে পারে অর্থনৈতিক দিক থেকে দৈন্য এক ব্যক্তি, যার রোজগার বলে কিছুই নেই। বহুরূপী এই পেশাটাকেই সে জীবনের অবলম্বন করেছে, হিসাবে গ্রহণ করেছে। আসলে আমরা যে সময় গল্পটা পড়ছি, সে সময়ে ছিল এরকম, বহুরূপীও একটা পেশা ছিল। বহুরূপী শব্দের অর্থ কি? অর্থাৎ যে মানুষ বহুরূপ ধারণ করে। অর্থাৎ বহুরূপ কিভাবে ধারণ করতো? অর্থাৎ নানান রকম সেজে গুজে একদম তার নিজস্ব চেহারার আড়ালে গিয়ে মানুষের সামনে একটা নতুন চেহারাকে তুলে ধরতো, যেখানে মানুষ হতচকিত হয়ে যেত এবং কখনো ভীত হতো, কখনো বা আনন্দিত হতো, কখনো উচ্ছ্বসিত হতো। এতেই বহুরূপী পেশার সার্থকতা। হরিদা আসলে সে প্রচন্ড গরিব, কিন্তু তবুও সে এই বহুরূপী পেশাটাকে নিয়ে জীবনটাকে চালিয়ে যেতে চায়। আমরা এই বহুরূপী কথাটার সাথে কিন্তু পরিচিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত যে উপন্যাস, সেখানে কিন্তু আমরা দেখেছি শ্রীনাথ বহুরূপীর গল্প পেয়েছি। বেশ, আমরা যখন ছোট ছিলাম আমরা এই গল্পগুলো পড়তাম, বেশ ভালো লাগতো, মজা লাগতো, আমাদের পাঠ্য বিষয়েও ছিল কিছু অংশ। তো তোমাদের সামনে সুবোধ ঘোষ এই বহুরূপী গল্পের মধ্যে দিয়ে সেই সমাজ ব্যবস্থা, অর্থাৎ সেই অস্থির পরিস্থিতিতে, রাজনৈতিকভাবে অস্থির সমাজ ব্যবস্থায় গ্রাম বাংলার মানুষ কিভাবে দিন কাটাচ্ছে, এত কষ্টের মধ্য দিয়েও মানুষ কিভাবে মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে এবং নিজেও কিছুটা আনন্দ উপভোগ করছে। এই পেশা গ্রহণ করে সে যে অনেক বেশি অর্থ লাভ করছে তা কিন্তু নয়, খুব সামান্যই তার অর্থ লাভ, কিন্তু তবুও এই সামান্য অর্থই কি হরিদা জীবনের সবচেয়ে বড় পেশা এবং আয় হিসাবে গ্রহণ করেছে। এর বাইরে তিনি যেতে চান না।
আমরা যখন গল্পটার মধ্যে আসবো দেখবে যে অদ্ভুত তার চরিত্র, যেখানে অভাবকে সে অভাব বলে মনে করে। পেশাটাকে সে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, কারণ সে পেশাটার দিক থেকে অর্থাৎ বহুরূপী সাজে সে যতটা সাবলীল এবং সে যতটা আনন্দ উপভোগ করে, তার বিনিময়ে মানুষকে আনন্দ দিতে পারে, এটাই তার জীবনে প্রাপ্তি। তাহলে আসুন আমরা বহুরূপী গল্পটা পড়ি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি, তোমরা কিন্তু হাতে পেন্সিল রাখবে, অবশ্যই যেখানে আমি তোমাদেরকে বলবো প্রশ্ন এখানে রয়েছে তোমরা সেখানে দাগ দেবে। অর্থাৎ লেখক হরিদের কাছে গিয়ে গল্প করছে, বলছে যে একটা কাণ্ড ঘটে গেছে। তো সেই সময় হরিদা কি করছে, উনুনে আগুন দিয়েছে এবং সে আগুনটা বাড়ানোর জন্য সে ফু দিয়ে অনেক ধোঁয়া উড়িয়ে দিয়ে জবাব দিল যে না, কি ঘটনা ঘটেছে সে জানে না। জগদীশবাবু যে কি কাণ্ড করেছে শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কেন, কে? অর্থাৎ আমরা তার মধ্যে থেকে জানতে পারলাম জগদীশবাবু সেই সময় একটু মানে সামাজিক দিক থেকে অর্থবান একজন ব্যক্তি, তাই জন্য বলছে না বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে জানবো। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করে। তাহলে গল্পটা দিল কি লেখক? গল্পটা হলো কি যে মানে ঘটনাটা, গল্প বলবো না, ঘটনাটা হলো এই যে জগদীশবাবুর বাড়িতে 7 দিন হলো, তলায় দাগ দাও, 7 দিনের তলায় দাগ দাও, এক সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসী হলো খুব উঁচু দরের। কোথা থেকে সে এসেছে? না হিমালয়ের গুহাতে সে থাকে, অর্থাৎ পার্বত্য এলাকা, হিমালয়ের পার্বত্য এলাকায় সে থাকে। পার্বত্য এলাকা থেকে সে এসেছে, হিমালয়ের গুহাতে সে থাকে, সারা বছর শুধু একটি হর্তুকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরেরও বেশি বলে অনেকে মনে করে। তাহলে আমরা দেখলাম যে জগদীশবাবুর বাড়িতে, জগদীশবাবু বেশ বিত্তবান একজন মানুষ, তার বাড়িতে হিমালয়ের থেকে এক সন্ন্যাসী এসছেন, প্রায় 7 দিন ধরে তার বাড়িতে রয়েছে। সন্ন্যাসী এত উঁচু দরে বা উচ্চ মানে যে সে সপ্তাহে সারা বছরে একটি মাত্র হরিতকে খান, আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলে অনেকে মনে করে। তাহলে সারা বছরে সে কি খায়? তবে দাগ দাও, হরিতকি খায়। কোথা থেকে সে এসছে? হিমালয়ের গুহাতে সে থাকে। 7 দিন হলো সে জগদীশবাবুর বাড়িতে এসছেন এবং সন্ন্যাসীর বয়স কি বলছে 1000 বছরের বেশি বলে অনেকে মনে করে। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। এর তলে দাগ দাও, ভয়ানক দুর্লভ জিনিস। তাহলে কি বলেছে? থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, কিন্তু কিন্তু সেটা পাওয়া তো কথা নয়, কারণ উনি তো চলে গেছে। তাই বলছে সে ভয়ানক দুর্লভ জিনিস, পাওয়াটা তো সহজ ব্যাপার নয়। শুধুই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে কেবলমাত্র সেই সন্ন্যাসী, হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো কে নিয়েছে? একমাত্র জগদীশবাবু দিয়েছে, এবং সেটা বলা বাহুল্য খুব দুর্লভ একটা জিনিস। তাহলে দুর্লভ জিনিসটা কি? হিমালয় থেকে যদি তোমাদের প্রশ্ন থাকে, 2 নম্বর দাগের যে প্রশ্নগুলো থাকে, দুর্লভ জিনিসটা কি, তাহলে হিমালয়ের গুহা থেকে আগত জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পদধূলিকেই বলা হচ্ছে দুর্লভ জিনিস, যেটা জগদীশবাবু ছাড়া কেউ পায়নি। 1 নম্বর প্রশ্নের উত্তর তোমার হয়ে গেল। হরিদা বললেন, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন।
সোনার বোল মানে কি বলতো, খড়ম তো তখনকার দিনে কাঠের হতো, এক ধরনের পাদুকা বলো বা জুতো, তার উপরে অর্থাৎ পার উপরে একটা গোল রঙের একটা সাপোর্ট বলা যেতে পারে, যেটা পাটাকে ধরে রাখতে পারতো, সেটাকে বলা হচ্ছে বোল। অর্থাৎ জগদীশবাবু একজোড়া কাঠের খড়বে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম করলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়ে নিলেন। তাহলে ভয়ানক দুর্লভ জিনিসটা জগদীশবাবু সংগ্রহ করলেন কিভাবে? বলা বাহুল্য যে সন্ন্যাসী বলছে কি, লেখক বলছেন যে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, যখন সন্ন্যাসী যখন সেই খড়মে পা ঢোকাতে গেলেন, তখনই তার চরণ ধুলো সংগ্রহ করলেন জগদীশবাবু। এখান থেকে আমরা বলতেই পারি জগদীশবাবুর চরিত্রের একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা পেলাম। কি পেলাম? অর্থাৎ জগদীশবাবু ধার্মিক একটা মানুষ এবং ভীরু চরিত্র। আসলে কেন বলছি ভীরু চরিত্র? এই যে আগত যে সন্ন্যাসী, তার সম্বন্ধে কিন্তু জগদীশবাবু কিছুই জানতেন না। সন্ন্যাসীর মুখ থেকে যতটুকু শুনেছেন ততটুকুই তিনি ধর্মভীরুতার প্রেক্ষাপটে তিনি কি করেছে, তাকে মান্যতা দিয়েছেন এবং তাকে অনেক ভক্তি শ্রদ্ধা করেছেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, তলায় দেখো, এ তো বেশ মজার ব্যাপার। 1 নম্বর প্রশ্ন থাকতে পারে, মজার ব্যাপারটা কি? ওই একই উত্তর, অর্থাৎ সন্ন্যাসীর, হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পদধূলি নেবার জন্য জগদীশবাবু তাকে একটা কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার চরণে ধরলে, সন্ন্যাসী যখন তাতে পা ঢোকালে, সেই অবসরে জগদীশবাবু তার চরণধুলি সংগ্রহ করলেন। এটাই হলো হরিদার কাছে মজার ব্যাপার, হলো উত্তর। নেক্সট, হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে, 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে যাবার সময় সন্ন্যাসীকে জগদীশবাবু কি দিলেন? 100 টাকার একটা নোট। সন্ন্যাসী তো হাতে ধরেন না, তাই জন্য তার ঝোলার মধ্যে জগদীশবাবু দিয়ে দিলেন। বলা বাহুল্য, এই সন্ন্যাসীর সম্বন্ধে তোমাদের কিন্তু একটা ধারণা হলো। ধারণাটা কি? অর্থাৎ দেখো, হিমালয় থেকে যে এসছে, যে সাধনা করে, সেই মানুষটা জগদীশবাবুর মতন একজন অর্থবান বা বিত্তবান মানুষের বাড়িতে এসেছে এবং তার পরিচয় দিয়েছেন, এবং জগদীশবাবু গদগদ হয়ে গেছেন, হয়ে গিয়ে তাকে সোনার বোল লাগানো কাঠের খড়গ দিয়েছে, এবং সন্ন্যাসী সেটা গ্রহণও করেছে, এবং তার ঝুলিতে 100 টাকার নোটও দিয়ে দিয়েছে, সেটাও কিন্তু সন্ন্যাসী গ্রহণ করেছে। সন্ন্যাসী তো ত্যাগী মানুষ, তাহলে কোন সন্ন্যাসী? যাই হোক, আমরা সেটা নিয়ে আর আলোচনায় যাব না, কিন্তু আমরা একটা ধারণা পেলাম। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। অর্থাৎ এই গল্পটা শোনার পর হরিদা যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। হরিদার উনুনে আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটা উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। তাহলে আমি বলেছি, অর্থাৎ সমাজের অবহেলিত দরিদ্র মানুষের জীবনযাত্রার কথাই কিন্তু লেখক সুবোধ ঘোষের ছোট গল্পগুলোর মধ্যে উঠে এসেছে। হরিদাকেও আমরা কিন্তু সেভাবেই দেখলাম, যার বাসস্থান একটা, বলছে কি, যে শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতর এই ছোট্ট ঘরটাই হলো হরিদার জীবনের ঘর। আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার একটা ঘর। অর্থাৎ লেখকরা কতজন হরিদার ঘরে আড্ডা মারতে যেত? মোট 4 জন। চা, চিনি, দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেয়। তাহলে চা যে খাওয়া হয়
তার সরঞ্জাম সবই নিয়ে আসা হয়, এই 4 জন ঘর থেকে নিয়ে আসে এবং হরিদা সেটা উনুনে জল ফুটিয়ে চা তৈরি করে। খুবই গরিব মানুষ হরিদা। এবার আমরা হরিদার জীবনে একটা পরিচয় পাবো, কিছুটা পেয়ে গেছি তার বাসস্থান কিরকম। খুবই গরিব মানুষ হরিদা, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে একদম নিচু স্তরে বলা যেতে পারে। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। তোমাদের মনে প্রশ্নই হতে পারে, যার এত অভাব তাকে তো কাজ করতেই হবে, কাজ না হলে সে টাকা রোজগার করবে কি করে, খাবে কি করে? কিন্তু কাজ করতে হরিদার কিন্তু একটা বাধা আছে। কোন কাজ? দেখো, ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। কেন বলতো? কারণ একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটার মধ্যে আমরা কি পেলাম? অর্থাৎ হরিদার জীবনের অভাব রয়েছে, কোন রকমের কায়ে ক্লেশে সে জীবন কাটায়। আমরা আরো পাবো, সে চাইলেই সে অভাব থেকে মুক্তি পেতে পারে কোন একটা কাজ করে নিয়ে, কিন্তু কোথাও যে কাজ সে করো, কোথাও যে কোনো দোকানে কাজ করবে, কোনো অফিসে কাজ করবে, সেখানে তো একটা বাধা ধরার কাজের একটা নিয়ম রয়েছে না, তাকে এই সময় যেতে হবে অফিসে, এই সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে থাকতে হবে এই কাজের জন্য। এখানে হরিদার চরিত্রের বৈশিষ্ট্য, কোনো নিয়মের মধ্যে তিনি নিজেকে বেঁধে ফেলতে চান না, অর্থাৎ অন্যের দ্বারা তিনি পরিচালিত হবেন এটা তিনি কিন্তু চান না। হতে পারে তার জীবনে অভাব রয়েছে, তার পয়সা করে নেই, কিন্তু তবু সময়ের বাঁধনে তিনি নিজেকে অন্যের কাছে বেঁধে দিতে চান না। এটা হলো হরিদার জীবনের আরো একটা বৈশিষ্ট্যগুলো তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজ এই একটা চাকরির কাজ করে যাও হরিদার পক্ষে অসম্ভব। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। অর্থাৎ সে এতটাই গরিব, অন্যের সংস্থানও সে করতে পারে না। উনুনের হাঁড়িতে খালি জলই ফোটে, তাতে কিন্তু চাল থাকে না। তবুও এই একঘেয়ে অভাবটাকে সে সহ্য করতে পারে, তার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি। তার চরিত্রের বৈশিষ্ট্য, অভাবটাকে সে মেনে নিতে পেরেছে, কিন্তু একঘেয়ে ঘড়ি ধরে কাজ বা অন্যের অধীনে কাজ, অন্যের বশবর্তী হয়ে যাওয়া, এটা কিন্তু সে মেনে নিতে পারবে না। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এর উপরে তোমাদের একটা প্রশ্ন আসে, বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আসে এখানে, দাগতলা। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। তাহলে নাটকীয় বৈচিত্র্যটা কি এবং কেন সেটাকে পেশা হিসেবে নিয়েছে? ওই যে গল্পের নাম বহুরূপী, এবার আমরা পাবো। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করে তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করে। অর্থাৎ তার জীবনের পেশা বলো নেশা বলো, পেশা মানে আমরা সাধারণভাবে পেশা আর নেশার মধ্যে পার্থক্য করি কিভাবে? পেশা যেটা তাকে শ্রমের পরিবর্তে অর্থ উপার্জন করতে সাহায্য করে, আর নেশা মানে যার প্রতি, যে কাজের প্রতি তার আগ্রহ, যে কাজটা করতে সে ভালোবাসে, তাতে তার অর্থ উপার্জন হোক বা না হোক। তাহলে হরিদার জীবনের পেশা হলো কি? মাঝে মাঝে বহুরূপী সাজা এবং
তার বিনিময়ে মানুষকে মনোরঞ্জন করে কিছু রোজগার করা। আর এই রোজগারই হলো তার অর্থ উপার্জন, তার জীবনের অর্থ উপার্জন। এই টাকা দিয়ে হরিদা কি করে, তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দেয়। অর্থাৎ দেখো, আরেকটা বৈশিষ্ট্য আমরা পেলাম, সে অল্পতে সন্তুষ্ট। আমরা পেলাম তো, তার লোভ নেই, সে অল্পতে সন্তুষ্ট। আরো একটা জিনিস পেলাম কি, দেখবে আমরা পাবো একটা শিল্পী সত্তা। আমরা দেখবো বিভিন্ন ভাবে সে বহুরূপী সাজছে এবং মানুষের মনোরঞ্জন করছে। মানুষ খুশি হয়ে যা দিচ্ছে সেটাই সে নিচ্ছে। তার জীবনে কোনো চাহিদা নেই যে মানুষকে জোর করে সে তার কাছ টাকা রোজগার করে, সেটা। অর্থাৎ সে নির্লোভ একটা মানুষ। হরিদার চরিত্রের বৈশিষ্ট্য যদি আসে, তাহলে তোমাদেরকে এর সাথে বলতেই হবে। অর্থাৎ অভাবকে যেমন সে মেনে নিয়েছে, কিন্তু তবুও সে ঘড়ি ধরে কোনো কাজের মধ্যে নিজেকে আবদ্ধ করতে চায় না। অন্যদিকে পেশা হিসাবে সে নিয়েছে কি, অর্থাৎ বহুরূপী, যা তার কেবলমাত্র ভাতের সংস্থানই করতে পারে। অর্থাৎ সে নির্লোভ একটা মানুষ। তার মধ্যে একটা শিল্পী সত্তা আছে, সে শিল্পী সত্তার বিকাশ ঘটাতে সে চায়। হয়তো সে শিল্পী সত্তার বিকাশ ঘটাতে গিয়ে তার অভাব তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, তাতেও তার কোনো আপত্তি নেই। বলছি দেখো, মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়ে। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় না, কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দেয়। ওই যে আমি বললাম, কোনো চাহিদা নেই তার জীবনে। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে, ডাকদতলা চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায়, কখন দুপুরবেলায় এমসিকিউতে কোশ্চেন থাকে, কখন দুপুরবেলায় না সকালবেলা না রাত্রিবেলায়, একটা আতঙ্কের হল্লা বেজে ওঠে। তাহলে প্রশ্ন থাকবে, একটা আতঙ্কের হল্লা বেজে ওঠে দুপুরবেলায়, সন্ধ্যেবেলায়, সকালবেলায় না রাত্রিবেলায়? তোমাদের বলতে হবে দুপুরবেলায়। আচ্ছা, একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থানি হাতে তুলে নিয়ে বাসের উপর বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। অর্থাৎ চকের বাস স্ট্যান্ড, যেখানে বিভিন্ন জায়গা থেকে বাস এসে দাঁড়ায়, যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যায় এই বাসে করে। এই বাস স্ট্যান্ডে হরিদা বহুরূপী সাজে কিভাবে, অর্থাৎ একটা পাগলের ছদ্মবেশ ধারণ করে। একদম হুবহু পাগল যেরকম হয় ঠিক সেভাবে তার মুখ থেকে লালা ঝরছে। দেখো, একটা বর্ণনা রয়েছে, তার চোখগুলো কটকটে লাল, কোমরে ছেঁড়া কম্বল জড়ানো বর্ণনা রয়েছে। এবং এই সাজটা যে এতটাই মানে নিখুঁত হয়েছে যে মানুষ সত্যি সত্যি পাগল বলে তাকে ভয় পাচ্ছে। দেখো, এই সাজটা কিন্তু হরিদা অন্য কাউকে দিয়ে সাজায় না, সে নিজেই একজন শিল্পী। নিখুঁত ভাবে সে পাগল সেজে মানুষের সামনে সে নিজেকে উপস্থাপন করেছে, এবং মানুষ তার ওই রূপ দেখে ভয় পাচ্ছে। কেউ যাত্রীরা চেঁচিয়ে উঠছে, কেউ একজন কি করছে, কারণ মানুষের দিকে তেড়ে যাচ্ছে, সে ভয় পেয়ে যাচ্ছে, তেড়ে যাচ্ছে বলে, এবং কেউ কেউ দু একটা পয়সা ছুঁড়ে দিচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্য। একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। তাহলে বাসের ড্রাইভারকে কাশীনাথ, সে ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। অর্থাৎ এই কাশীনাথ বাসের ড্রাইভার, সে হরিদাকে চেনে, সে বুঝতে পেরেছে যে আসলে এটা পাগল নয়, পাগলের ছদ্মবেশে কে হরিদাই উপস্থিত হয়েছে। তাই স্নেহ মাখানো কথায় হরিদাকে কিছুটা সে ধমক দেয় এবং বলে, যাও এবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছিল। তাহলে
এখানে আরেকটা বৈশিষ্ট্য তো আমরা পেলাম যে নিজেকে নিখুঁতভাবে সাজিয়ে তোলা, অর্থাৎ পুরোপুরি নিজস্ব সত্তাটাকে ঢেকে বহুরূপে সাজে নিজেকে একদম নিখুঁতভাবে সাজিয়ে তোলাই, এটা ছিল হরিদার একটা বৈশিষ্ট্য। হরিদার জীবন এরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুচোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড দেখে। অর্থাৎ এবারে সে সাজলো কি, দ্বিতীয় তার সাজ আমরা দেখলাম কি বাইরের সাজে, অর্থাৎ একজন পুরুষ পুরোপুরি একটা নারীর সাজ দিয়ে নিজেকে নারী রূপে মানুষের সামনে তুলে ধরেছে। অবিকল এক বাইজি, যেটা মানুষকে অভিহিত করেছে। মানুষ তাকিয়ে তাকিয়ে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। সবাই ভাবে, অবাক হয়ে যায়, ভাবার এটা একটা বহুরূপী। বাইদিক ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছ। এখানে দাগ দাও, প্রশ্ন এখানে 1 নম্বরের প্রশ্ন। বাইদিক ছদ্মবেশে সেদিন হরিদার কত উপার্জন হয়েছিল? মোট 8 টাকা 10 আনা উপার্জন করেছিল সে। 8 টাকা 10 আনা, মনে রাখবে। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে এক চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দিচ্ছে। অর্থাৎ সবাই খুশি হয়ে থাকে, যার যেরকম সামর্থ্য সেইভাবে তার সেই ফুল সাজি যাতে সে পয়সা সংগ্রহ করছে তাতে দিয়ে দিচ্ছে। আমরা দেখলাম হরিদা চকের বাস স্ট্যান্ডে পাগল সাজলো। আবার কখনো কখনো দেখলাম সে কি করছে, দোকানের সামনে দিয়ে বাইজি রূপে রুনুঝুনু শব্দ তুলে সে কি করছে, হেঁটে যাচ্ছে। মানুষ মোহিত হয়ে দেখছে তাকে। কোনোদিন এইভাবেই, কোনোদিন বাউল, কোনোদিন গাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সে সাজত। একবার পুলিশ সেজে, তলায় দাগ দাও, একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিল হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিল, কারণ সে বাচ্চা ছেলেগুলো কি করতে এসেছিল, স্কুলের বাচ্চা ছেলে, স্বাভাবিকভাবে লিচু হয়েছে গাছে, লিচু পেরে খাওয়ার তো শখ হয়েছে তাদের, তাই তারা এসছে লিচু চুরি করতে। ব্যাস, 4টে ছেলেকে হরিদা ধরে ফেলেছে। স্বাভাবিকই, হরিদা তো তখন পুলিশ, বাচ্চাগুলো তো ভয় পেয়ে গেছে, ভয়ে কেঁদে ফেলেছে ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে বাইজি বেশি সে কত টাকা উপার্জন করেছিল? মোট 8 টাকা 10 আনা। আর লিচু বাগানে, দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে সেই মাস্টারের কাছ থেকে সে কত টাকা উপার্জন করেছিল? সে 8 আনা ঘুষ নিয়েছিল। 8 আনা সে ঘুষ নিয়েছিল। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিলেন, কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করেছেন। বা সত্যি খুব চমৎকার, বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল তো হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। এবার আবার লেখক সেই জায়গাটা যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাটায় ফিরে গেলেন। ঠিক বুঝতে পারছেন হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠছে?
ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। তাহলে হরিদা কি বললেন? জবর খেলা দেখাবো। আমাদের দেখে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে তো বেশি কিছু পাবেন না। স্বাভাবিকই, বেকার ছেলে, তাদের কাছে একটা সিগারেট, খুশি হয়ে তারা একটা সিগারেট দেবে। কিন্তু হরিদাকে তো তারা পয়সা দিয়ে তো তাকে সাহায্য করতে পারবে না। হরিদা কি বললেন? না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বললেন, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনারা এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসে। তাহলে লেখক সহ আরো বাকি তিনজনকে হরিদা বললেন, আজকে তোমাদেরকে একটা জবর খেলা দেখাবো, তার জন্য তোমরা কোথায় যাবে? জগদীশ বাবুর বাড়িতে যাবে। হরিদা হাসে। মোটা মতন কিছু আদায় করে নেব। তিনি ওদেরকে বললেন কি, তাদেরকে বললেন যে মোটা মতন একটা কিছু জগদীশ বাবুর থেকে আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইরে এসে অবশ্যই বেশি কিছু পাওয়া গেছিল, কিন্তু ওতেই বা কি হবে? অর্থাৎ স্বাভাবিকই ভাবে বহুরূপী সাজে সে বেশি কিছু রোজগার করতে পারে না। দেখো, এখানে তার সততার পরিচয় আমরা পেলাম। আরো একটা বৈশিষ্ট্য, সে নিজেই বলছেন তার রোজগারটা কতটুকু। তাহলে আমি পেয়েছিলাম কি, সে শিল্পী মানুষ, নানানভাবে সে নিজেকে সাজাতে পারে এবং অল্পতে সে খুশি, আমরা পেয়েছি। এবং আরেকটা বৈশিষ্ট্য পেলাম কি, যে তিনি সৎ একজন মানুষ। তার রোজগারটা কত সেটা কিন্তু তিনি সবার সামনে তুলে ধরলেন। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা। দাগদাও তলায়, সপ্তাহে কতদিন হরিদা বহুরূপী সাজে? একদিন। আর বলছে দেখো যে, কিন্তু তাতে 7 দিনের পেট চলানোর মতো রোজগার তো হয় না, স্বাভাবিকই। তাহলে এমসিকিউতে তোমাদের প্রশ্ন থাকবে, বহুরূপী সেজে হরিদা সপ্তাহে কদিন বেরোতো? 2 দিন, 3 দিন, 1 দিন, 4 দিন। তাহলে আমরা বললাম, পেলাম কি? 1 দিন। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতন হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার, লুটিত ভান্ডার। অর্থাৎ যদি এবারে রোজগার করতেই হয়, একদম বিশাল করে করবো। এটা একটা প্রবাদ বাক্য, মারিত গন্ডার, লুটিত ভান্ডার। অর্থাৎ যদি লুট করতে হয়, বড় কিছু লুট করবো, যাতে আমার অনেক বেশি আয় হয়। একেবারেই যা ঝেলে নেব, তাতে আমার সারা বছর চলে যায়। সত্যিই কি তিনি পারবেন এটা করতে? দেখা যাক। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। তাহলে জগদীশবাবুর আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছিলাম একটা বৈশিষ্ট্য, সে কি? অর্থাৎ ধর্মভীরু। জগদীশবাবু ধর্মভীরু। জগদীশবাবু অনেক বেশি বিত্তবান একজন মানুষ। সমাজে তার একটা বড়লোক হিসেবে তার পরিচিতি রয়েছে, তাই তো? আবার একটা জগদীশ বাবুর কি পেলাম, যে এবং ওখানে পেয়েছিলাম কি, যখন অর্থাৎ ধর্মভীরু হয়ে তিনি কখনো কখনো দুর্বল চিত্ত হয়ে যান। 100 টাকা কি করেছিলেন? সে সন্ন্যাসী ঝুলিতে দিয়েছিলেন এবং তার খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন। তাহলে ধর্মভীরুতার জন্যই তিনি করেছিলেন এটা। আরো একটা এবার বৈশিষ্ট্য বলছে, বাবা বলছে, ছেলেগুলো বলছে জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে এই ছেলেরা জগদীশবাবুর কাছে যাবে কি, তাদের এলাকায় একটা স্পোর্টসের আয়োজন করা হয়েছে, তারা করেছে। এই আয়োজনের জন্য কিছু অর্থ সাহায্য চাই, এই মনে করে তারা জগদীশবাবুর বাড়িতে যাবেন। ওই সময় কখন যাবেন? ঠিক সন্ধ্যায় যাবে জগদীশবাবুর কাছে। আর হরিদা নাকি সেই সময় উপস্থিত হবে।
এই পর্যন্ত রইল আমাদের আমাদের বহুরূপী গল্পটার প্রথম অংশ আমাদের পড়া হলো।